ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা কাচ্চারা একটু দ্রুত জয়েন করি, ক্লাস স্টার্ট করে দিব। তো আজকে আমরা হায়ার ম্যাথ ট্রাইগোনোমেট্রি নিয়ে পড়ালেখা করব। এই চ্যাপ্টারে তোমাদের ট্রাই করব আমি একদম বেসিক থেকে পড়ানোর। তোমাদের বেসিক একদম মানে টুকটাক আইডিয়া তোমাদের আছে, আমি জাস্ট মেইন বেসিকে চলে যাবো আর কি। Okay, right. So, chapter 8.1 থেকে স্টার্ট করতে যাচ্ছি। চ্যাপ্টার ওয়াইজ থিওরি পড়াবো। তিনটা চ্যাপ্টারের থিওরি আলাদা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ আগাবো ইনশাআল্লাহ আমরা। ওকে, সো স্টার্ট করি, একটু তাড়াতাড়ি জয়েন দেই। ওয়ালাইকুম আসসালাম। অলরাইট, স্টার্ট করে দিলাম। সো 8.1 8.1 এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি কিছু জিনিস দেখব, যেমন কোণের কিছু একক দেখব, ট্রাইগোনোমেট্রিক কোণের। দেন হচ্ছে আমরা পড়ব হচ্ছে, আমি যদি সিরিয়াল ওয়াইজ দেখি, কোণ পড়ব, কোণ সম্বন্ধে পড়ব, ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ নিয়ে পড়ালেখা করব। দেন হচ্ছে এদের একক সহ পড়বো আর কি আমরা, একক বা বলতে পারি পদ্ধতি, কি কি পদ্ধতিতে হচ্ছে একটা কোণকে প্রকাশ করা যায়। দেন আমরা পড়বো হচ্ছে এই চ্যাপ্টারে ঘড়ির কাঁটার কিছু জিনিস, ঘড়ির কাঁটা রিলেটেড পড়ালেখা। দেন আমরা পড়বো হচ্ছে বৃত্তকলা এবং লাস্ট, এবং এর আগে আমরা মানে বৃত্তকলা এবং চাপ, এই দুইটা টপিক আমরা একসাথে পড়বো। তো মোটামুটি এই চ্যাপ্টারটা এই কয়েকটা জিনিস রিলেটেড, লাইক ত্রিকোণমিতিক কোণ, দেন হচ্ছে গিয়ে আলটিমেটলি কোণের কি কি প্রসেস আছে, লাইক কি কি পদ্ধতিতে একটা কোণকে প্রকাশ করা যায়, এন্ড দেন হচ্ছে ঘড়ির কাঁটার ম্যাথ, এন্ড ফাইনালি হচ্ছে বৃত্তচাপ এবং বৃত্তকলা। সো এই হচ্ছে টোটাল মোটামুটি টপিক এই চ্যাপ্টারে। সো এট ফার্স্ট আগে আমরা একটু দেখি যে অ্যাঙ্গেলগুলো দিয়ে আসলে কোনটাকে গিয়ে কি মিন করা যায়, রাইট? ওকে, সো এট ফার্স্ট আমরা আসেন, সো এটা হচ্ছে আমাদের সো এটা হচ্ছে আমাদের অক্ষ, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস বা অক্ষ। অলরাইট, অলরাইট। সো এই হচ্ছে আমাদের অক্ষ। অক্ষের এইটাকে আমরা বলি প্রথম চতুর্ভাগ, এটাকে আমরা বলি দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে আমরা বলি তৃতীয় চতুর্ভাগ, এটাকে আমরা বলি চতুর্থ চতুর্ভাগ, রাইট? সো মোটামুটি এই চারটা চতুর্ভাগে আমরা হিসাব করি, এবং আমরা মোটামুটি একটা আইডিয়া আছে আমাদের। আইডিয়াটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিকের যে আইডিয়াগুলা, ত্রিকোণমিতিক কোণ লাইক সাইন ফাংশন, কস ফাংশন, ট্যান ফাংশন, এবং এদের প্রত্যেকটা বিপরীত ফাংশন লাইক কসেক ফাংশন, সেক ফাংশন এবং কট ফাংশন। আচ্ছা, সো সাইন, কস, ট্যান, সেক, কসেক, কট, মোটামুটি এই কয়েকটা জিনিসপত্র আমাদের এখানে আছে। তো এই প্রত্যেকটা চতুর্ভাগ আলটিমেটলি হচ্ছে 90 ডিগ্রি করে আমাদের হিসাব করতে বাধ্য করে, লাইক 90 ডিগ্রি, 90 ডিগ্রি এন্ড 90 ডিগ্রি। এখন এই চতুর্ভাগ চারটা আলটিমেটলি আমাদের যদি এটার সাথে আমরা স্থানাঙ্ক ব্যবস্থার সাথে কম্পেয়ার করি, স্থানাঙ্ক ব্যবস্থার সাথে কম্পেয়ার করলে মোটামুটি এটা হচ্ছে প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে মাইনাস মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস। এখন এই প্লাস মাইনাস প্লাস প্লাস এগুলো কি জিনিস ভাইয়া? লাইক এটা দিয়ে আমরা বুঝাইছি যে প্রত্যেকটা যে প্রথম চিহ্নগুলা, এটা দিয়ে আমি বুঝাইছি হচ্ছে একটা বিন্দু যদি এখানে রাখা হয়, ওই বিন্দুর ভুজ, অর্থাৎ আমরা খুব ভালো মতো জানি এই প্রথম চতুর্ভাগটার মধ্যে বিন্দুর ভুজ হচ্ছে পজিটিভ
এবং আবার এই পরের যে চিহ্নগুলো আছে এগুলাকে আমরা বলতেছি বিন্দুর কোটি। সো বিন্দুর ভুজও পজিটিভ, কোটিও পজিটিভ। এটার ক্ষেত্রে বিন্দুর ভুজ হচ্ছে নেগেটিভ, কোটি হচ্ছে পজিটিভ। এটার ক্ষেত্রে বিন্দুর কোটি হচ্ছে নেগেটিভ, ভুজও নেগেটিভ। এই যে কোটি নেগেটিভ, ভুজ নেগেটিভ। আর এটার ক্ষেত্রে আলটিমেটলি ভুজ পজিটিভ, কোটি নেগেটিভ। এই হচ্ছে আমাদের হিসাব। তো আমরা কি করব স্যার, এখানে একটু খেয়াল করেন। এই জায়গাতে এই অ্যাক্সিসের মধ্যে আমরা বেসিক্যালি একটা ত্রিভুজ আঁকবো। প্রথমত একটা ত্রিভুজ আঁকবো। তো ত্রিভুজ যদি আমরা আঁকি স্যার, দেখেন এই ধরনের আমরা ত্রিভুজ আঁকলাম। এটা হচ্ছে আমাদের এদিক বরাবর হচ্ছে থিটা বা কোণ, সূক্ষ্মকোণ। তো এই থিটার সাপেক্ষে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয় হচ্ছে লম্ব। তো এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা অলওয়েজ ফরএভার অতিভুজ। তো এই জায়গাতে সাপোজ একটা শীর্ষবিন্দু দেওয়া হলো x, y, এবং এই শীর্ষবিন্দু যদি x, y হয়, খেয়াল করি এটা হচ্ছে x, y শীর্ষবিন্দু। এখানে এই বিন্দুটাতে পৌঁছতে হলে আমাদের কি করতে হবে বলতে, এদিক থেকে x দূরত্ব যেতে হয়, এদিক থেকে y দূরত্ব যেতে হয়। আমরা নরমাল স্থানান্তর ব্যবস্থায় যা শিখছি সেটা হচ্ছে x, এটা হচ্ছে y, রাইট? এদিক হচ্ছে x, এদিক হচ্ছে y। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের x দূরত্ব, এটা হচ্ছে y দূরত্ব। তো এটাও যদি আমাদের পয়েন্ট হয় তার মানে x ও আমার এখানে পজিটিভ, y ও আমার এখানে পজিটিভ, তাই না? আমরা জানি এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। তাহলে x বরাবর কে আছে বলতো? x বরাবর আছে হচ্ছে ভূমি, আর y বরাবর আছে হচ্ছে লম্ব, আর এই বরাবর আছে যেটা সেটা হচ্ছে আমাদের অতিভুজ। তো আমরা জানি অতিভুজ ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। দ্যাট মিন্স আমরা এটাকে রিপ্লেস করে লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে x পজিটিভ হোক x নেগেটিভ হোক ডাজন্ট ম্যাটার, রাইট? সো আমি এখানে x এর ভ্যালু যাই ইনপুট করব আলটিমেটলি পজিটিভ আসবে, y এর ভ্যালু যাই ইনপুট করব আলটিমেটলি পজিটিভ আসবে, তাই না? অলরাইট, ওকে। সো √x স্কয়ার প্লাস y স্কয়ার এটা হচ্ছে পজিটিভ ভ্যালু ফরএভার। এদিকে আমরা দেখতেছি ফার্স্ট চতুর্ভাগের জন্য এদিকে পজিটিভ x এবং পজিটিভ y পাওয়া যাচ্ছে, তাই না? এখন আমরা যদি লাইক সাইন ফাংশনের কথা চিন্তা করি, সাইন ফাংশন, সাইন আমরা বলি এইভাবে লাইক লম্ব বাই অতিভুজ। সাইন আমরা বলি হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন লেটস সে এটার জন্য থিটা, তাই না? সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। তো আমরা দেখতে পাচ্ছি এদিকে লম্ব হচ্ছে আমার পজিটিভ আর অতিভুজ তো ফরএভার পজিটিভ। সো এই ঘরের জন্য সাইন থিটা প্লাস বাই প্লাস আলটিমেটলি প্লাস আউটপুট দেয়। তাহলে সাইন যেটা প্লাস আউটপুট দেয় অবশ্যই কসেকও প্লাস আউটপুট দিবে, তাই না? কারণ সাইন আর কসেক আলটিমেটলি পরস্পর বিপরীত ফাংশন। সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, কসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, রাইট? এবার আমরা যদি কস ফাংশনের কথা চিন্তা করি, কস ফাংশন হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ যদি হয়, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে অতিভুজ, ভূমিও পজিটিভ অতিভুজও পজিটিভ। সো আলটিমেটলি এটা আমাকে কি আউটপুট দিবে? এটা আমাকে পজিটিভ আউটপুট দিবে। তো cos যেহেতু পজিটিভ দিচ্ছে, আমার এখানে sec ও পজিটিভ আউটপুট দিবে, রাইট? ওকে। এবার আমরা যদি tan ফাংশনের কথা চিন্তা করি, tan ফাংশন হচ্ছে লম্ব বাই ভূমি। এই চিত্রটার জন্য লম্ব পজিটিভ, ভূমিও পজিটিভ। সো আমার প্লাস বাই প্লাস আলটিমেটলি আমাকে পজিটিভ ভ্যালু দিবে। তো এইটার জন্য আলটিমেটলি tan পজিটিভ এই চতুর্ভাগের জন্য, এবং একই সাথে cot ও পজিটিভ, কারণ tan আর cot পরস্পর বিপরীত ফাংশন। তো এখানে আমরা বলতে পারি এই ঘরটার জন্য অর্থাৎ প্রথম চতুর্ভাগের জন্য আলটিমেটলি আমার sin পজিটিভ, cosec পজিটিভ, tan পজিটিভ, cot পজিটিভ, sec পজিটিভ এবং cosec পজিটিভ, অর্থাৎ অল পজিটিভ। এই জন্য এই চতুর্ভাগে অল পজিটিভ। এটা হচ্ছে অল পজিটিভ। এবার আমরা ত্রিভুজটাকে শিফট করে এই ঘরে নিয়ে যাব, এবং এটা হচ্ছে আমার শীর্ষবিন্দু। তো বলতে পারতেছি যে এটা যদি x, y মানে এই দূরত্বটা যদি x দূরত্ব হয়, তাহলে এটা আমরা হবে -x, y। ডিসটেন্স যদি এটা y হয়, এটা যদি x হয়, এদিকে হচ্ছে -x, এদিকে হচ্ছে +y। অর্থাৎ ভুজ হবে ঋণাত্মক, কোটি হবে ধনাত্মক, রাইট? ওকে। সো ভুজ হচ্ছে ঋণাত্মক, কোটি হচ্ছে ধনাত্মক। -x, y হচ্ছে আমার শীর্ষবিন্দু। তাহলে এখানে আমরা বলতে পারি লাইক এটা যদি আমার হচ্ছে কি সূক্ষ্মকোণটা হয়, এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার লম্ব, এন্ড এটা হচ্ছে অতিভুজ। And অতিভুজ forever x square plus y square, √x square plus y square, so always positive, right? খেয়াল করি ভাইয়া, তাহলে এখানে ভূমি হচ্ছে আমার নেগেটিভ, লম্ব হচ্ছে পজিটিভ এবং অতিভুজ হচ্ছে পজিটিভ অলওয়েজ। সো এই জায়গাতে আলটিমেটলি এখন যদি আমরা হিসাব করি, sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, সো প্লাস বাই প্লাস, প্লাস বাই প্লাস প্লাস cosec ও প্লাস। তো এই ঘরে sin পজিটিভ, cosec পজিটিভ, কোনো প্যারা নেই। এবার আমরা যদি cos এর কথা চিন্তা করি, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি নেগেটিভ, ভূমি হচ্ছে এখানে নেগেটিভ, সো মাইনাস বাই প্লাস আলটিমেটলি আমার আউটপুট দিবে মাইনাস। সো cos মাইনাস হলে sec ও কি হবে? মাইনাস হবে। সো এখানে cos নেগেটিভ, sec নেগেটিভ। সিমিলারলি tan থিটা ইকুয়ালস লম্ব বাই ভূমি, tan থিটা ইকুয়ালস লম্ব বাই ভূমি, লম্ব প্লাস ওকে, বাট ভূমি মাইনাস।
ভূমি এই ঘরে মাইনাস, তো এখানে আমরা কি আউটপুট দিবে, মাইনাস আউটপুট দিবে। তার মানে এই ঘরের জন্য tan থিটা নেগেটিভ, tan থিটা নেগেটিভ হলে cot থিটাও নেগেটিভ হবে। অর্থাৎ আমরা এখান থেকে এটা বলতে পারি এই ঘরে যেরকম অল পজিটিভ ছিল এই ঘরে শুধু সাইন এবং cosec পজিটিভ, বাকি সবকিছু এখানে নেগেটিভ। তাহলে এই চিত্রটাকে আমরা মডিফাই করলে দেখতে হয় এরকম, এটা কি অল পজিটিভ, এটা হচ্ছে সাইন পজিটিভ, সাইন পজিটিভ থাকা মানে cosec পজিটিভ থাকা, রাইট? ওকে, এবার আমরা যদি এই ঘরে নিয়ে আসি চিত্রটাকে, এই ঘরে চিত্র নিয়ে আসলে লেটস সে চিত্রটা দেখতে হবে এরকম। এটা হচ্ছে আমার আলটিমেটলি সূক্ষ্মকোণ থিটা, এদিকে হচ্ছে লম্ব, এদিকে হচ্ছে ভূমি। যদি আমরা বিন্দু চিন্তা করি, এই দূরত্ব যদি x আর এই দূরত্বটুকু যদি y হয় তাহলে বিন্দুটা হবে -x, -y, কারণ এদিকে আমার মাইনাস এদিকেও মাইনাস, সো ভুজও মাইনাস কোটিও মাইনাস। সো -x, -y যদি আমার আলটিমেটলি শীর্ষবিন্দু হয় তাহলে এইবার আমরা দেখি সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব নেগেটিভ, ভূমিও নেগেটিভ, লম্ব বাই অতিভুজ মাইনাস বাই প্লাস, মাইনাস বাই প্লাস, আউটপুট দিবে আমাকে মাইনাস, সো সাইন মাইনাস হলে এখানে cosec ও মাইনাস হবে। cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ মাইনাস বাই প্লাস, সো আলটিমেটলি মাইনাস, এখানে cos থিটা এবং sec থিটা দুইটা মাইনাস হবে। লম্ব বাই ভূমি tan থিটা, লম্ব নেগেটিভ ভূমিও নেগেটিভ, দুইটাই আলটিমেটলি মাইনাস, তো মাইনাসে মাইনাস এটা আলটিমেটলি আমাকে পজিটিভ ভ্যালু দিবে। দ্যাটস ওয়াই এই কোঅর্ডিনেটে আমাদের tan থিটা এবং cot থিটা হচ্ছে পজিটিভ হয়, এই কোঅর্ডিনেটে tan থিটা এবং cot থিটা হচ্ছে পজিটিভ হয়। তার মানে আমরা এখানে লিখতে পারি tan এবং cot পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে চিত্রটা আমরা একটু মডিফাই করি, এদিকে হচ্ছে tan পজিটিভ cot পজিটিভ। এবার এই ঘরের কথা চিন্তা করি, লেটস সে আমি এখানে এরকম ত্রিভুজ আঁকলাম, এই ডিসটেন্সটা যদি x হয়, এই ডিসটেন্সটা যদি y হয়, বিন্দুটা হচ্ছে x, y, এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার ভূমি, যদি আমার সূক্ষ্মকোণ হয় এইটা তাহলে এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ, অতিভুজ ফরএভার পজিটিভ, ভূমি এখানে পজিটিভ, লম্বটা হচ্ছে নেগেটিভ। তো লম্ব নেগেটিভ তার মানে লম্ব বাই অতিভুজ মাইনাস বাই প্লাস, মাইনাস, এখানে সাইন নেগেটিভ, cosec নেগেটিভ, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমিও প্লাস, এই যে ভূমি এখানে প্লাস, অতিভুজ এখানে অলওয়েজ প্লাস, সো আলটিমেটলি আউটপুট দিবে প্লাস, তার মানে এই জায়গাতে আমার cos এবং sec পজিটিভ। tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব আমার এখানে নেগেটিভ, ভূমি হচ্ছে এখানে পজিটিভ, সো মাইনাস বাই প্লাস, তার মানে এখানে tan থিটা আমাকে কি আউটপুট দিবে, মাইনাস আউটপুট দিবে। তার মানে এই ঘরে tan cot মাইনাস sin cosec মাইনাস, বাট sec আর cos হচ্ছে এই ঘরে প্লাস। অর্থাৎ এটাকে যদি আমরা মডিফাই করে এভাবে লিখি, এরকম লিখতে পারবো cos পজিটিভ sec পজিটিভ। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সারা জীবন যেটা দেখে আসছি, সারা জীবন অ্যাকচুয়ালি যারা 9 এ পড়তেছে তারা খুব রিসেন্টলি দেখছিস, এন্ড 10 এ যারা তারাও খুব একটা বেশি দিন হয়, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং কোনটা পজিটিভ হয়, রিজন হচ্ছে এইটা, এই ঘরে হচ্ছে অল পজিটিভ হয়, এই ঘরে হচ্ছে sin cosec পজিটিভ হয়, এই ঘরে হচ্ছে tan cot পজিটিভ হয়, এই ঘরে হচ্ছে cos sec পজিটিভ হয়। নাও এটা হচ্ছে আমার মোটামুটি ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে যে বেসিক ধারণাটুকু দরকার ছিল এটা। আরেকটা ছোট্ট ধারণা দিব, একদম শর্টে একটা ছোট্ট ধারণা, সেটা হচ্ছে আমরা জানি sin মাইনাস থিটা লাইক tan মাইনাস থিটা এবং cos মাইনাস থিটা, এর মধ্যে আলটিমেটলি sin হচ্ছে আমার মাইনাস sin থিটা দেয়, tan হচ্ছে আমার মাইনাস tan থিটা দেয়, বাট cos থিটা মাইনাস থিটা আলটিমেটলি আমাকে cos থিটাই দেয়। সিমিলার ওয়েতে sec এরটার ক্ষেত্রে আলটিমেটলি আমরা কি পাই, পজিটিভ ভ্যালু পাই, বাকি cosec এবং cot এর জন্য আলটিমেটলি আমরা নেগেটিভ ভ্যালু পাই। cosec মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস cosec থিটা, cot মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস cot থিটা। কেন? উত্তর হচ্ছে কেন, কোশ্চেন হচ্ছে কেন। আচ্ছা, নেট প্রবলেম আমার এখানে তো ক্লিয়ার আসতেছে ভাইয়া, এখন মেবি একটু ব্লার হইছে, ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরে ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরে ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে বাবা, একটু ধৈর্য ধরি। নেট একটু প্রবলেম করতেছে, রাত্রেবেলা তো মাঝে মধ্যে নেট প্রবলেম করে, বুঝছিস, একটু ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরি, ওয়েট। অলরাইট, সো ওকে, ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো দেখ ভাইয়া কি বলতেছিলাম, যে এই জায়গাতে আলটিমেটলি কি হইতাছে, তাইলে এই তিনটার জন্য আলটিমেটলি এই sin tan এর জন্য এবং sec cos মানে cosec cot এর জন্য আলটিমেটলি আমরা মাইনাসের জন্য মাইনাস ভ্যালু পাই, বাট sec আর cos এর জন্য আমরা এখানে প্লাস ভ্যালু পাই। কেন? সো আমরা কোণের ডেফিনেশন থেকে জানি কোণ কাকে বলে। কোণ হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন বিচ্যুতিকে কোণ বলে। x অক্ষের
এই হচ্ছে এক্স, এক্স অক্ষের ধনাত্মক দিক, ধনাত্মক দিক মানে হচ্ছে এদিকে, এখন মানে এদিকে বলতে হচ্ছে নট এদিকে, ধনাত্মক দিক মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিককে বলা হয় ধনাত্মক দিক, তার মানে এইদিকে। সো এই দিক বরাবর যে অ্যাঙ্গেলটা ডিরেকশন আমাকে দিচ্ছে, এই ডিরেকশনটাকে আলটিমেটলি আমরা বলতেছি হচ্ছে থিটা বা কোণ। এখন এই কোণটা যদি নেগেটিভ হয় তার মানে কোণের অ্যাঙ্গেল ডিরেকশন হচ্ছে এদিকে। কোন ঘরে পড়তেছে বলতো? cos এবং sec এর ঘরে। দ্যাটস ওয়াই cos এবং sec এর ঘরে কি cos sec বাদে বাকি সব নেগেটিভ। দ্যাটস ওয়াই sin minus theta, cosec minus theta, cot minus theta, tan minus theta আলটিমেটলি রেজাল্ট কি দেয়? রেজাল্ট আমাকে দেয় হচ্ছে নেগেটিভ, বাট cos এবং sec এই দুইটা দেয় আলটিমেটলি আমাকে পজিটিভ ভ্যালু, রাইট? ক্লিয়ার? সো এই জায়গাতে আলটিমেটলি cos minus theta এবং sec minus theta আমাকে পজিটিভ ভ্যালু দেয়, আর বাকি সবকিছু নেগেটিভ ভ্যালু দেয়। ওকে, এই হচ্ছে গেল, এটা গেল আমাদের ত্রিকোণমিতিক কোণ সম্বন্ধে ধারণা। আমরা এখন একটু একক নিয়ে পড়ালেখা করব, লাইক এককগুলা কি রকম হয়। লেটস সে সাপোজ মোটামুটি কোণকে দুই ভাবে প্রকাশ করা যায়। একটা আমরা পড়ে রাখি, আরেকটা প্রসেস আছে গ্রেডিয়েন্ট পদ্ধতি, এটা আমরা পড়বো না এখন, ওটা আমরা ইনশাআল্লাহ বড় ক্লাসে উঠলে পড়বো। বৃত্তীয় পদ্ধতি এবং হচ্ছে ডিগ্রীয় পদ্ধতি বা ষাটমূলক পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতির নাম দেওয়ার কারণ হচ্ছে এই পদ্ধতিটাতে আলটিমেটলি পাই ইউজ করা হয়, এবং আমরা জানি পাইয়ের ডেফিনেশন কি। পাই হচ্ছে আমার বৃত্তের ব্যাস এবং পরিধির রেশিও। সোজা বাংলায় বললে পরিধি এবং ব্যাসের রেশিও। পাই হচ্ছে বৃত্তের পরিধি ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস, ওই একই বৃত্তের ব্যাস ডিভাইডেড বাই ওই একই বৃত্তের ব্যাস। যে বৃত্তের পরিধি নিয়ে কাজ করতেছি সেই একই বৃত্তের ব্যাসকে আমরা যদি মানে পরিধি এবং ব্যাসকে, ব্যাসের যে লেন্থ দূরত্ব যেটা দৈর্ঘ্য যেটা, এটা যদি আমরা ভাগ করি পরিধিকে ব্যাস দ্বারা, তাহলে আমরা পাই পাবো, রাইট? পাই পাবো। সো পাই আলটিমেটলি কোথা থেকে আসে? বৃত্ত থেকে আসে। সো পাই রিলেটেড একটা অ্যাঙ্গুলার সিস্টেম মানে কৌণিক পদ্ধতি, সেই পদ্ধতি অবশ্যই আমার বৃত্তীয় পদ্ধতি হবে না, রাইট? তাই না? অলরাইট, সো আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, কোন সম্পর্কে ধারণাটাকে আরেকবার রিপিট করা যাবে? কোন সম্পর্কে ধারণাটা মাত্র শুরু করছি, অ্যাকচুয়ালি একটু আগে যেটা পড়াইছি সেটা হচ্ছে সাইন কস এর। এটা ক্লাসটা এখানে থাকবে, সো ভাইয়া তুই ওই টপিকটা একটু দেখে নিস, সমস্যা নাই, ক্লাস এখানে থাকবে, ইউটিউবেও দেওয়া থাকবে, সো চিল রিল্যাক্স, আমরা এটা দেখি। সো মোটামুটি কোণ হচ্ছে দুই রকমের, বৃত্তীয় এবং ডিগ্রীয়। বৃত্তীয় নাম দেওয়ার কারণ হচ্ছে বৃত্তীয় পদ্ধতি মানে পাইয়ের উপর বেস করে করা হয়, দ্যাটস এটার নাম হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। কারণ পাইটা হচ্ছে বৃত্তের পরিধি এবং ওই একই বৃত্তের ব্যাস, এদের রেশিও, এই রেশিওটাই হচ্ছে কি আলটিমেটলি পাই, রাইট? আচ্ছা, তো এই জায়গাতে এই জন্য এটার নাম দেওয়া হয়েছে পাই মানে বৃত্তীয় পদ্ধতি। সো এটা গেল একটা ষাটমূলক পদ্ধতি। ডিগ্রীয় পদ্ধতিকে কেন ষাটমূলক পদ্ধতি বলা হয়? এটা রিজন হচ্ছে 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 ডিগ্রি ও মিনিট, ডিগ্রিজ মিনিট। আবার 1 ডিগ্রি মিনিট ইকুয়ালস টু 60 ডিগ্রি সেকেন্ড। এক দাগ দিয়ে বোঝা যাচ্ছে মিনিট, দুই দাগ দিয়ে বোঝা যাচ্ছে সেকেন্ড। সো এই যে 60 এর হিসাব, এই 60 এর হিসাব দেখে এই পদ্ধতিটার নাম দেওয়া হয় ষাটমূলক পদ্ধতি। কোশ্চেন হচ্ছে ভাইয়া এই হিসাবটা কি লাগবে কোথাও? অবশ্যই লাগবে, আমাদের কিছু ম্যাথ আছে এগুলোতে আমাদের এটা জিনিসটা জানা লাগবে। সো 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, রাইট? বাট এগুলো হচ্ছে ডিগ্রিজ মিনিট এবং ডিগ্রিজ সেকেন্ড। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে বৃত্তীয় এবং ষাটমূলক পদ্ধতির বেসিক ধারণা। এখন বৃত্তীয় পদ্ধতি আলটিমেটলি আমরা কিছু জিনিস জানা লাগবে। দুটার মধ্যে যদি কনভার্সন করতে চাই, মানে একটা থেকে একটা কনভার্ট যদি করতে চাই, 1 রেডিয়ান, রেডিয়ানকে প্রকাশ করা হয়, এই রেডিয়ানটাই হচ্ছে আলটিমেটলি বৃত্তীয় পদ্ধতির একক। আর এখানে যে ডিগ্রিও কথাটা বলা হয়েছে, যে ডিগ্রি, এটা হচ্ছে আমার ষাটমূলক পদ্ধতির একক। তো বৃত্তীয় পদ্ধতির একক হচ্ছে রেডিয়ান এবং ষাটমূলক পদ্ধতির একক হচ্ছে ডিগ্রি। ষাটমূলক পদ্ধতির একক হচ্ছে ডিগ্রি। সো 1 রেডিয়ান ইকুয়ালস টু 100, তাই না? ঠিক লিখছি? ঠিক লিখিনি? পাই রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি। এবার ঠিক লিখছি। সো পাই রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি। উত্তর হচ্ছে ভাইয়া কেন পাই রেডিয়ান, কেন 180 ডিগ্রি? আচ্ছা, একটা বৃত্তের টোটাল আলটিমেটলি বৃত্তের পরিধিকে যদি ব্যাসার্ধ দ্বারা ভাগ দেওয়া হয়, ব্যাসার্ধ দ্বারা ভাগ দেওয়া হয়, ব্যাসার্ধ দ্বারা, আচ্ছা ব্যাসার্ধ না, ব্যাস দ্বারাই ভাগ দেই, ব্যাস দ্বারা ভাগ দিলে আলটিমেটলি বাই পাই। এই হচ্ছে আমার একটা বৃত্ত, লেটস সে সাপোজ এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তে আলটিমেটলি এই হচ্ছে আমার ব্যাস। তো একটা বৃত্তকে আলটিমেটলি আমরা কি করতেছি, এরকম ব্যাস দ্বারা দুই ভাগে ভাগ করতেছি। এই বৃত্তের ব্যাসের উপরে আলটিমেটলি এক সরল কোণ উৎপন্ন হয় বা 180 ডিগ্রি উৎপন্ন হয়। এই জন্য পাই রেডিয়ানকে সবসময় 180 ডিগ্রি বলে গণ্য করা হয়। সো 2 পাই রেডিয়ান আলটিমেটলি একটা বৃত্তের সম্পূর্ণ কোণকে নির্দেশ করে। সো 360 ডিগ্রি, তাহলে বৃত্তের অন্তর্ভুক্ত কোণ কত? 360 ডিগ্রি। ওকে, সো পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি।
তাহলে 1 রেডিয়ান ইকুয়ালস টু 180 বাই পাই ডিগ্রি, এভাবে আমরা মনে রাখবো। অথবা 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান, যেভাবে মনে রাখি, এগুলো আমাদের লাগবে। অলরাইট, আচ্ছা। তো এই হচ্ছে বৃত্তীয় এবং ডিগ্রীয় পদ্ধতির মধ্যে আলটিমেটলি সম্পর্ক বা রিলেশন। ওকে, তো এটা হচ্ছে একটা পড়ালেখা। দেন এটার সাথে রিলেটেড যে পড়ালেখাটা সেটা হচ্ছে বৃত্তচাপ এবং বৃত্তকলা। এটা আমরা একটু পরে দেখব, বৃত্তর সাথে যেটা সম্পর্কিত পরে দেখব। আমরা হচ্ছে এখন যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আলটিমেটলি ঘড়ির কাঁটার অ্যাঙ্গেলগুলো হিসাব করা হয়। ঘড়ির কাঁটার হিসাবটা অ্যাকচুয়ালি কিভাবে করা হয় এটা আমরা একটু দেখার চেষ্টা করি, দেখি ঘড়ির কাঁটা আমরা বুঝতে পারি কিনা। ইজি জিনিস, ঘড়ির কাঁটা কি আজকে দেখাবো? না, আজকে ঘড়ির কাঁটা না, আজকে আমরা বৃত্তীয় পদ্ধতির ওই দুটা হিসাবই দেখি। আচ্ছা, বৃত্তকলা এবং বৃত্তচাপ খেয়াল করি ভাইয়ারা, এটাই দেখাই আগে। এই হচ্ছে আমার একটা বৃত্ত, এইটা মোটামুটি একটা বৃত্ত, খালি হাতে আঁকছি, মোটামুটি যতটুকু সম্ভব আঁকার চেষ্টা করছি। তাহলে এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র থেকে আমরা কি করলাম, এরকম দুইটা রেখাকে টেনে নিয়ে গেলাম পরিধি পর্যন্ত। এই দুইটা রেখা পরস্পরকে কেন্দ্রে ছেদ করে এবং কেন্দ্রতে আলটিমেটলি থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে এই যে থিটা কোণটা উৎপন্ন করতেছে, এই থিটা কোণটা আলটিমেটলি হচ্ছে এই যেই আলটিমেটলি যে দুইটা রেখা এখানে আলটিমেটলি ছেদ করছে এই কেন্দ্রতে, তাদের মধ্যবর্তী বিচ্যুতি, তাদের অন্তর্ভুক্ত বিচ্যুতি বা কোণ, তাই না? আচ্ছা, বিচ্যুতি মানে হচ্ছে কোণ। দুইটা রেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে যে বিচ্যুতি উৎপন্ন হয় সেটাকে বলা হয় হচ্ছে কোণ। এটা হচ্ছে কোণের অ্যাকচুয়াল ডেফিনেশন। অলরাইট, তো এখানে আলটিমেটলি আমাদের কি লাগবে, আমরা দুইটা জিনিস বের করব। প্রথমত একটা হচ্ছে চাপের দৈর্ঘ্য, অর্থাৎ এইটা। এই ডিসটেন্সটুকু আমরা বের করব। এটাকে প্রকাশ করা হয় হচ্ছে s দ্বারা, s দ্বারা প্রকাশ করা হয়, s দ্বারা প্রকাশ করা হয়। এবং এখানে আমরা জানি এই বৃত্তের ব্যাসার্ধ, লেটস সে সাপোজ ধরে নিলাম r, বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম সাপোজ r। তাহলে এখানে আমাদের চাপের দৈর্ঘ্যটা কি হবে, এই চাপের দৈর্ঘ্যটা কি হবে? তো আমাকে ফর্মুলা অ্যাকচুয়ালি বলে লাইক এখানে এই জায়গাতে আলটিমেটলি টোটাল মানে এইটা হচ্ছে আমার ডিসটেন্স, তো টোটাল পরিধি পরিমাণ কত, 2πr। টোটাল পরিধির পরিমাণ হচ্ছে 2πr। তাহলে আমাকে তো বল যে 2πr অ্যাকচুয়ালি কত ডিগ্রি কোণের জন্য পরিধির দৈর্ঘ্য। 2πr হচ্ছে আলটিমেটলি পাই, অ্যাকচুয়ালি 2π ডিগ্রির জন্য, বা সরি 2π ডিগ্রি বলতেছি, 2π এর কোণের জন্য পরিধির দৈর্ঘ্য। 2π রেডিয়ান কোণের জন্য পরিধির দৈর্ঘ্য হচ্ছে 2πr। 2π রেডিয়ান কোণের জন্য আলটিমেটলি পরিধির দৈর্ঘ্য হচ্ছে 2πr। 2π রেডিয়ান কোণের জন্য পরিধির দৈর্ঘ্য হচ্ছে 2πr। কিভাবে বুঝলাম? কারণ বৃত্তের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 2π বা 360 ডিগ্রি। সো 2π রেডিয়ান কোণের জন্য পরিধির দৈর্ঘ্য হচ্ছে 2πr। আচ্ছা, যদি এভাবে বুঝতে সমস্যা হয়, ডিফারেন্ট হইতে বুঝি, 360 ডিগ্রি কোণের জন্য পরিধির দৈর্ঘ্য হচ্ছে 2πr। তো ধরে নিলাম এটা হচ্ছে থিটা ডিগ্রি কোণ। তাহলে 1 ডিগ্রি কোণের জন্য আলটিমেটলি পরিধির দৈর্ঘ্য কত হবে? 2πr ডিভাইডেড বাই 360। তাহলে থিটা ডিগ্রি কোণের জন্য আলটিমেটলি পরিধির দৈর্ঘ্য কত হবে? 2πr, রাইট? অলরাইট, ওকে। সো 2πr ডিভাইডেড বাই 360 ইনটু থিটা। তাহলে আমরা এখানে একটু বুঝার ট্রাই করি। এই জায়গাতে কাটাকাটি গিয়ে আলটিমেটলি কি থাকে, πr থিটা ডিভাইডেড বাই 360। πr থিটা ডিভাইডেড বাই 360 বলতেছি 180, 180 πr থিটা ডিভাইডেড বাই 180 এটা থাকে, তাই না? রাইট? খেয়াল করি ভাইয়ারা, সরি একটু নাইস ভাইয়া, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব দিতে পারে। ডিস্টার্ব দিলে একটু মন খারাপ না করে একটু চুপ করে ধৈর্য ধরে অপেক্ষা করব। আমি মুখে মুখে যে কথাগুলো বলি এগুলো ফলো করব। সো πr থিটা বাই 180, থিটা ডিগ্রির জন্য এতটুকু হচ্ছে পরিধির দৈর্ঘ্য। খেয়াল করতে ভাইয়া, এইটাই কি আমার আলটিমেটলি থিটা ডিগ্রির জন্য পরিধির দৈর্ঘ্য না? এটা হচ্ছে পুরো পরিধির দৈর্ঘ্য, আর এইটুকু হচ্ছে আমার থিটা ডিগ্রির জন্য পরিধির দৈর্ঘ্য। প্রযুক্ত পরিধির দৈর্ঘ্য হচ্ছে এইটুকু, থিটার জন্য প্রযুক্ত পরিধির দৈর্ঘ্য হচ্ছে এইটুকু, রাইট? তাহলে এইটুকু ডিসটেন্সের মানেই তো আমার πr থিটা বাই 180, তাই না? ওকে, তো এইখানে যে থিটাটা এটা আমরা ধরছি কি এককে বলতো? এটা ধরছি আমরা ডিগ্রি এককে। তার মানে এখানে থিটার অ্যাঙ্গেলের ইউনিটটা হচ্ছে ডিগ্রি। এখন একটু খেয়াল করি, আমরা জানি 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই, 1 ডিগ্রি না 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান।
তাহলে 1 ডিগ্রি ইকুয়ালস টু কি পাই বাই 180 রেডিয়ান, পাই বাই 180 রেডিয়ান। তাহলে এখানে দেখ আর থিটার সাথে একটা পাই বাই 180 গুণ আছে, তাই না? তার মানে এই থিটাটাকে আমরা ইজিলি এখান থেকে কি করতে পারি, ইজিলি এখান থেকে কি করতে পারি ভাইয়ারা, খেয়াল করি, ইজিলি এখান থেকে এই থিটাটাকে আমি এইভাবে লিখতে পারি লাইক r ইনটু থিটা ইনটু পাই বাই 180, r ইনটু থিটা ইনটু পাই বাই 180। এখানে এই থিটাটা কি ছিল, থিটাটা ছিল ডিগ্রীয় পদ্ধতিতে, তাই না? থিটাটা ছিল ডিগ্রীয় পদ্ধতিতে, রাইট? অলরাইট, থিটাটা ছিল কি পদ্ধতিতে, ডিগ্রীয় পদ্ধতিতে, তাই না? আচ্ছা, খেয়াল করি, তাহলে এই থিটাটা যেহেতু ছিল ডিগ্রীয় পদ্ধতিতে আলটিমেটলি, তাহলে এই যে থিটা ডিগ্রি ইনটু পাই বাই 180, তাহলে আলটিমেটলি এই পুরোটা কি হয়ে গেল, থিটা ডিগ্রি ইনটু পাই বাই 180 পুরোটা মিলে কি থিটা রেডিয়ান হয়ে গেল না? পুরোটা মিলে কি থিটা রেডিয়ান হয়ে গেল না ভাইয়া? বুঝতে পারতেছি ব্যাপারটা? এই পুরোটা মিলে কি হয়ে গেল, থিটা রেডিয়ান হয়ে গেল, রাইট? এই পুরোটা মিলে থিটা রেডিয়ান হয়ে গেল। মানে আরেকবার আমি একটু ভেঙে দেখাই, লুক এট দ্যাট, ভালো মতো দেখ, পাই বাই 180 ইনটু r থিটা, তার মানে r ইনটু পাই বাই 180 ইনটু থিটা, এটা ছিল থিটা ডিগ্রিতে। এখন এটাকে যখন আমি পাই বাই 180 দিয়ে গুণ দিছি, 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান, তাহলে থিটা ডিগ্রি ইকুয়ালস টু থিটা ইনটু পাই বাই 180 রেডিয়ান, তখন এটা আস্তে করে রেডিয়ানে কনভার্ট হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি r থিটা, যখন থিটার এককটা হচ্ছে রেডিয়ানে। তার মানে এই পাই বাই 180 টা ছিল হচ্ছে ডিগ্রিতে, এখন এই পুরাটার জায়গায় আমি আস্তে করে থিটা রেডিয়ান লিখে ফেলতে পারি। তার মানে r ইনটু থিটা রেডিয়ান, যদি থিটার ইউনিটটা রেডিয়ানে হয়, থিটার ইউনিটটা যদি রেডিয়ানে হয়, আলটিমেটলি r থিটা হচ্ছে এই এতটুকু s এর দৈর্ঘ্য, অর্থাৎ s ইকুয়ালস টু r থিটা যখন থিটা হচ্ছে রেডিয়ান ইউনিটে। এটাই হচ্ছে আমার বৃত্তের চাপের দৈর্ঘ্য, যেখানে থিটার ভ্যালুটা দেওয়া আছে। থিটার ভ্যালুটাকে কি করতে হবে স্যার, আস্তে করে এটাকে আমাদেরকে কোথায় কনভার্ট করে নিয়ে যেতে হবে, রেডিয়ানে কনভার্ট করে নিয়ে যেতে হবে। আর যদি রেডিয়ানে দেওয়া থাকে তাহলে তো ভালো কথা, তাহলে তো কোনো প্যারাই নেই। বুঝতে পারছি ভাইয়ারা? রেডিয়ানে যদি দেওয়া থাকে তাহলে কোনো সমস্যাই নেই, বাট রেডিয়ানে যদি দেওয়া না থাকে কি করব, আস্তে করে এটাকে আমি রেডিয়ানে নিয়ে যাব, রেডিয়ানে নিয়ে এটাকে আস্তে করে বৃত্তের যে ব্যাসার্ধটা আছে, রেডিয়াস যেটা আছে, ব্যাসার্ধের এইটার সাথে আলটিমেটলি গুণ দিব। এখন ব্যাসার্ধের এককটা যেটা হবে আলটিমেটলি, সাপোজ লেটস সে মিটার, তাহলে এই বৃত্তচাপের দৈর্ঘ্য আপনি মিটারে পাবেন। যদি এককটা হয় সেন্টিমিটারে, বৃত্তচাপের দৈর্ঘ্য আপনি সেন্টিমিটারে পাবেন। যদি এককটা হয় কিলোমিটারে, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য আপনি কিলোমিটারে পাবেন। এখন তাহলে বুঝতে পারতেছি ভাইয়া, এটা হচ্ছে পুরো পৃথিবী, পুরো পৃথিবীতে প্রযুক্ত কোণ হচ্ছে 360। আমরা অ্যাকচুয়ালি থিটা ডিগ্রির জন্য প্রযুক্ত দৈর্ঘ্যটা বের করছি। পুরো পৃথিবীর দৈর্ঘ্য, এই পরিধির দৈর্ঘ্যটা হচ্ছে 2 পাই r, তাহলে 2 পাই r হচ্ছে 360 ডিগ্রির জন্য প্রযোজ্য, আমরা থিটা ডিগ্রির জন্য এই পরিধির দৈর্ঘ্যটা বের করছি। সো এখান থেকে আমাদের ফর্মুলাটা ফার্স্টে আসছিল s পাই r থিটা বাই 180, যখন থিটাটা ছিল ডিগ্রিতে, তো আমরা কি করছি, পাই বাই 180 ইনটু থিটা ডিগ্রি, এই পুরোটা গুণ দিয়ে আলটিমেটলি থিটাটাকে রেডিয়ানে কনভার্ট করে নিয়ে গেছি, তো এখন থিটার এককটা কিসে চলে আসছে, রেডিয়ানে চলে আসছে। থিটার এককটা এখন কিসে চলে আসছে, রেডিয়ানে চলে আসছে। বুঝতে পারতেছি ভাইয়ারা কি হয়েছে এখানে কাহিনী? তাইলে অলরাইট, সো এই হচ্ছে আমাদের মোটামুটি s r থিটা ফর্মুলার প্রুফ বা প্রতিপাদন যদি আমরা বলতে চাই। সো সব জায়গাতে বৃত্তকলার ক্ষেত্রফলের প্রতিপাদনটা দেওয়া থাকে, আমি অনেক জায়গায় দেখছি এই জিনিসটা দেওয়া নাই। তো আমার কাছে মনে হলো এই জিনিসটার মানে সবসময় তোরা বৃত্তকলার দুইটা ফর্মুলা শিখে আসছিস, একটা হাফ r স্কয়ার থিটা আমরা যেটা সামনে দেখবো, এবং থিটা বাই 360 ইনটু পাই r স্কয়ার। বাট সবসময় তোরা বৃত্তচাপের একটাই ফর্মুলা শিখছিস, ডিগ্রির ফর্মুলাটা কখনো দেখোস নাই। সো ডিগ্রির ফর্মুলা হচ্ছে এইটা, পাই r থিটা বাই 180, পাই r থিটা বাই 180, এটাই হচ্ছে আমার এর জন্য ফর্মুলা যখন থিটাটা ডিগ্রিতে দেওয়া থাকবে। এবার সিমিলারলি আমরা যদি এই হিসাবটাই বৃত্তকলার ক্ষেত্রফলের জন্য বের করি, অর্থাৎ একটা স্পেসিফিক লাইক সাপোজ এইটুকু অংশ, এই অংশটার আলটিমেটলি ক্ষেত্রফল তাহলে কত হবে, লাইক এই অংশটার ক্ষেত্রফল তাহলে কত হবে, এই ক্ষেত্রফলটুকু আসলে কত, এটাকে বলা হয় বৃত্তকলা বা বৃত্তাংশ বা বৃত্তকলা। সো এই ক্ষেত্রফলটুকু আমরা বের করা শিখবো, ঠিক আছে? আচ্ছা, তো একটা বৃত্তের ফুল ক্ষেত্রফল কত বলতো ভাইয়া, আর ব্যাসার্ধের জন্য পাই r স্কয়ার না, রাইট? তাহলে 360, এটা ছিল পরিধির হিসাব। এবার সেম হিসাবটা আমরা ক্ষেত্রফলের জন্য করব। একটু আগে করলাম হচ্ছে পরিধির হিসাব, যখন আমরা চাপের দৈর্ঘ্য বের করতে গেছিলাম। এবার আমরা পুরো হিসাবটা কি করব, পুরো হিসাবটা হচ্ছে আমরা করব বৃত্তের ক্ষেত্রফলের জন্য। তাইলে 360 ডিগ্রির জন্য আমরা পাচ্ছি পাই r স্কয়ার পরিমাণ ক্ষেত্রফল, তাহলে 1 ডিগ্রির জন্য পাচ্ছি হচ্ছে আমরা পাই r স্কয়ার বাই 360, তাহলে থিটা ডিগ্রির জন্য পাচ্ছি আমরা অ্যাকচুয়ালি পাই r স্কয়ার বাই 360 ইনটু থিটা।
এত পরিমাণে ক্ষেত্রফল আমরা পাচ্ছি। এখানে আর এর এককটা যা হবে আলটিমেটলি ক্ষেত্রফলের একক তাই হবে। ভাইয়ারা পুরা একটু কষ্ট করে মন খারাপ না করতে হবে, কারণ হচ্ছে আবার একটু সময়ের জন্য হয়তো ব্লার হয়ে গেছে, 1 মিনিটের জন্য একটু ধৈর্য ধরি। সো θ/360 এটাকে এক করলাম ইনটু পাই আর স্কয়ার, এটাই হচ্ছে আমরা আলটিমেটলি বৃত্তকলার ক্ষেত্রফলের ফর্মুলা, যদি থিটার এককটা হয় ডিগ্রিতে। এখন লেটস সে আমার এখানে মন চাইছে না আমি ডিগ্রিতে করব না, আমি রেডিয়ানে করব, তাহলে এই জিনিসটা জাস্ট কিসে কনভার্ট হবে বলতো? এই জিনিসটা জাস্ট এভাবে কনভার্ট হবে, লাইক θ/360, তো এটাকে আমরা লিখব θ/2 ইনটু π/180 ইনটু আর স্কয়ার। এই পুরো মানটা আলটিমেটলি কিসে কনভার্ট হয়ে যাবে বলতে, যে θ ইনটু π/180। আচ্ছা আর একটু ভেঙে লিখি, কি লিখছি বলতো? 360 কে আমি ভাঙছি 2 ইনটু 180, 2 ইনটু 180, আর পাই আগে থেকে ছিল ইনটু আর স্কয়ার। এখন এই θ ইনটু π/180, এই যে এই পার্টটুকু আছে, অ্যাকচুয়ালি এই পার্টটুকু আমাদের নিয়ে যাবে হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ানে, তখন হয়ে যাবে এটা কি θ রেডিয়ান। তাহলে 1/2 ইনটু θ রেডিয়ান ইনটু আর স্কয়ার, তাহলে হাফ আর স্কয়ার θ, যখন হচ্ছে এই থিটার এককটা হচ্ছে রেডিয়ানে, যখন এই থিটার এককটা হচ্ছে রেডিয়ানে। তাহলে মানে ফর্মুলা বুঝতে পারছি। এই জায়গাতে বৃত্তকলার ক্ষেত্রফল বা বৃত্তাংশের ক্ষেত্রফল যদি কেউ জিজ্ঞেস করে, দুইটা ফর্মুলা আছে। একটা ফর্মুলা হচ্ছে θ/360 ইনটু পাই আর স্কয়ার, যখন থিটার এককটা হচ্ছে ডিগ্রি। আবার লেখা যায় হাফ আর স্কয়ার θ, যখন থিটার এককটা হচ্ছে রেডিয়ান। তো এইভাবে আমাদেরকে যদি কোনো একটা জায়গাতে বৃত্তের ব্যাসার্ধ, যে কোনো একটা বৃত্তাকার যে কোনো বস্তুর ব্যাসার্ধ বা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে, এবং যদি আলটিমেটলি বৃত্তাকলার অন্তর্ভুক্ত কোণ অথবা বৃত্তচাপ যে সৃষ্টি হয়েছে সেখানে অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, আমরা চাপের দৈর্ঘ্য এবং ওই বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারবো। তো আশা করি ভাইয়ারা মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পাইছি বৃত্তকলা এবং বৃত্তচাপ সম্বন্ধে, এবং ইনশাআল্লাহ মোটামুটি বুঝছি। সো যারা আসি এখানে কাইন্ডলি কি একটু রেসপন্স করতে পারবি কষ্ট করে, যে তোরা বুঝছিস কিনা, যা যা পড়াইছি, এবং কোনো পড়া কঠিন লাগছে কিনা, একটু কাইন্ডলি রেসপন্স করি ভাইয়ারা। আমি জানি টাইপ করতে অনেক কষ্ট, অনেক প্যারা হইতেছে, তাও আমি একটু ভাইয়া রিকোয়েস্ট করব, প্লিজ আই ওয়ান্ট সাম ফিডব্যাক। আমরা কি বুঝতেছি? আমরা কি বুঝতেছি? একটু কষ্ট করে বললে খুব খুশি হইতাম। সো আর ইউ ক্লিয়ার ভাইয়ারা? বৃত্তকলাটা ক্লিয়ার না? ওকে, বৃত্তকলাটা যেহেতু ক্লিয়ার না, আমি এটা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। অলরাইট, কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ ভেরি মাচ যে তুই বলছিস। আচ্ছা, সো বৃত্তকলাটা ক্লিয়ার না। আচ্ছা, তাহলে আমরা আরেকবার একটু দেখি। তো টোটাল বৃত্তের অন্তর্ভুক্ত কোণ যেন কত? 360 ডিগ্রি। আর আমরা জানি বৃত্তের টোটাল ক্ষেত্রফল কত ভাইয়ারা? টোটাল ক্ষেত্রফল হচ্ছে কত? পাই আর স্কয়ার। আচ্ছা, তাহলে আমাকে একটু বলেন স্যার, 360 ডিগ্রির জন্য প্রযুক্ত ক্ষেত্রফল তাহলে কত? পাই আর স্কয়ার, রাইট? একটু আগের মতো পরিধি যেরকম আমরা 2 পাই আর নিছি, এখানে ক্ষেত্রফল নিচ্ছি পাই আর স্কয়ার, রাইট? আচ্ছা, তো একজন বুঝে নেয়, ওকে আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিই ভাইয়া, তোরা আরেকবার রিভিশন দিয়ে নে। তো 360 এর জন্য পাই আর স্কয়ার, বৃত্তকলা মানে বৃত্তের অংশ। তো আমরা এই এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে যাচ্ছি, এই নীল দাগ দেওয়া অংশটার ক্ষেত্রফল বের করতে যাচ্ছি। তাহলে এই অংশটুকুর জন্য প্রযুক্ত কোণ হচ্ছে থিটা। তাহলে আমরা দেখি 1 ডিগ্রির জন্য কতটুকু হয়? পাই আর স্কয়ার বাই 360 ডিগ্রি। সো থিটা ডিগ্রির জন্য আলটিমেটলি কত হবে? পাই আর স্কয়ার বাই 360 ডিগ্রি ইনটু থিটা, রাইট? এটা পাবো আমরা। আচ্ছা, আমি একটু ক্লিন করি বোর্ডটা, তাহলে বুঝতে সুবিধা হবে। সো 360 পাই আর স্কয়ার বাই 360 ইনটু থিটা, এটাকে আমরা লিখতে পারি এভাবে, লাইক θ/360 ইনটু পাই আর স্কয়ার, অলরাইট? যখন এই থিটার এককটা হচ্ছে ডিগ্রিতে। এখন এটাকে আমরা একটু কনভার্ট করি, লাইক এরিয়া বা ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল বা বৃত্তকলার ক্ষেত্রফল কি আসছে? θ/360 ইনটু পাই আর স্কয়ার, তাই না? তো এটাকে আমরা একটু কাজ করি, θ/2 ইনটু এই 360 কে আমরা ভেঙে লিখব 2 ইনটু 180, তাহলে π/180, θ/2 ইনটু π/180, হিসাব করে দেখ, θ ইনটু পাই ডিভাইডেড বাই 180 ইনটু 2 মানে 360 ইনটু আর স্কয়ার। এটা ছিল ডিগ্রিতে, এটা ছিল কিসে? ডিগ্রিতে। এখন এই পুরোটা মিলে হয়ে যাবে কিসে? রেডিয়ানে।
এই পুরোটা মিলে আমি লিখতে পারবো লাইক এই যে 2, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, θ/2 আছে, তো এই 2টাকে আমরা একটু ভেঙে এই 2টাকে আমরা r স্কয়ারের পাশে নিয়ে যাই, মানে আমার দরকার অ্যাকচুয়ালি θ ডিগ্রি ইনটু পাই r স্কয়ার, সরি π/180 ইনটু হচ্ছে r স্কয়ার, এই 2টা আমার এখানে দরকার নেই, আর এই 2টাকে আমরা বাইরে নিয়ে যাই, তাহলে এই পুরোটার জন্য আমরা লিখতে পারবো θ রেডিয়ান ইনটু হচ্ছে r স্কয়ার বাই 2। সো এখান থেকে আমরা লিখতে পারি হাফ r স্কয়ার θ, হাফ r স্কয়ার θ, যখন থিটার এককটা হচ্ছে রেডিয়ান। সো এই হচ্ছে আমার বৃত্তকলার ক্ষেত্রফলের ফর্মুলা। ক্লিয়ার? তাহমিদা আপু ক্লিয়ার হইছি? ক্লিয়ার আপু? এখন কি ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো ভাইয়াপুরা আজকের ক্লাসটা যেটা ফার্স্ট ক্লাস ছিল হায়ার ম্যাথের উপরে, এন্ড আমরা আজকে কয়টা টপিক টোটাল মিলিয়ে হচ্ছে 3টি জিনিস কভার করছি। একটা হচ্ছে অ্যাঙ্গেল রিলেটেড পড়ালেখা, অ্যাকচুয়ালি 2টা অ্যাঙ্গেল রিলেটেড পড়াশোনা লাইক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন রিলেটেড, এন্ড আরেকটা যেটা পড়ছি সেটা হচ্ছে লাইক হচ্ছে বৃত্তকলা এবং বৃত্তচাপ সম্পর্কিত। তো নেক্সট দিন ইনশাআল্লাহ আমরা ঘড়ির কাঁটার প্রবলেমগুলো একটু দেখবো, ঘড়ির কাঁটার রিলেটেড থিওরিটা বুঝবো, এবং নেক্সট দিন আমরা 8.1 এর ম্যাথ শুরু করব। সো ভাইয়াপুরা থ্যাংক ইউ ভেরি মাচ, তোরা এতটা টাইম আমাকে দিছিস, তোরা এতটুকু টাইম কষ্ট করে হচ্ছে কি অনেকে এমবি কিনে কষ্ট করে আসছে এখানে, তাদেরকে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। সো আশা করি সবাই বুঝতে পারছি। ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আদাব।